আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকের জায়গা থেকে ভালো আছো এবং আমিও কিন্তু ভালো আছি। কেননা আমি কিন্তু সবসময় ভালো দলেই থাকি। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও হাজির হয়ে গেলাম রাত 8:30টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে। এবং শুরুতে যে কথাটি আমি বলি যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ক্লাসের ফোকাস ঠিক আছে কিনা, সব লেখা স্পষ্ট কিনা, তো সকলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা ছিল আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। দ্রুত দ্রুত সবাই একটু জয়েন হয়ে নাও এবং আমাকে যে কোনো একজন একটু আমাকে জানাও যে আজকের ক্লাসে সব কিছু অল ইজ ওকে কি না। ভাইয়াপুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে। তো যেহেতু রমজান মাস, রোজা, তো এখন তারাবি টাইম, যেহেতু অনেকে হয়তো বা তারাবি পড়ছে, তো সবার জন্য একটু অপেক্ষা করবে এবং যারা যারা লাইভে যুক্ত হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে ক্লাসটি শেয়ার করবে এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ এখনো যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিএসটির পরীক্ষা আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্ভবত হয়ে গেছে, আরো যে পরীক্ষাগুলো আছে পাশাপাশি ন্যাশনাল এবং 7 কলেজ, তো যারা যারা এই যে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো দিবে তুমি সহ তোমার ফ্রেন্ড যারা আছে সকলকে মেনশন করে ক্লাসটি দেখার সুযোগ করে দেবে। আচ্ছা, আবির হোসেন আমাকে বলেছে ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ, অনেক অনেক বেশি ধন্যবাদ আবির হোসেন ভাইয়া তোমাকে। তো আমি যে কাজটা সবসময় করে থাকি যে আমার যে গ্রুপগুলো রয়েছে আমিও আমার গ্রুপগুলোতে ক্লাসগুলো শেয়ার করে দিব। ওকে, আমিও ক্লাসগুলো একটু শেয়ার করে দেবো এবং তোমরা যারা লাইভে যুক্ত হয়েছে এখনো শেয়ার করোনি তোমরাও দ্রুত ক্লাসটি শেয়ার করো ভাইয়াপুরা। ততক্ষণে আমি একটু শেয়ার করে দেই এবং যারা এখনো যুক্ত হতে পারোনি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও। আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, যেখানে যেখানে কিন্তু আমি কয়েকটি টপিক পড়াবো। কয়েকটি বলতে 3টা টপিক পড়াবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। বাংলাদেশ পার্ট থেকে আমি তোমাদেরকে খেলাধুলা বিষয়ে মানে পড়াবো। এছাড়া হচ্ছে পুরস্কার সম্মাননা সম্মাননা পড়াবো। ওকে, তো যারা যারা এখনো যুক্ত হন দ্রুত একটু জয়েন হয় না ভাইয়া পুরো, আমি আরেকটু অপেক্ষা করব তোমাদের জন্য। আচ্ছা, অর্পিতা দাস তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, খুবই খুবই ভালো একটি কাজ এটি এবং অসংখ্য ধন্যবাদ তোমাকে অর্পিতা। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে আজকে কিন্তু 3টা টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করবো এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি। সেটা হচ্ছে সংবাদ মানে গণমাধ্যম, যেটা যেখানে সাংবাদিকতার অনেক বিষয় থাকে, পত্র পত্রিকা থাকে, পাশাপাশি খেলাধুলা এবং পুরস্কার ও সম্মাননা, এই 3টা টপিক বাংলাদেশ যে পার্টটি রয়েছে সাধারণ জ্ঞান অংশে, সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়াপুরা তোমরা আমার ক্লাসে উপস্থিত থাকবে এবং প্রত্যেকটা যে প্রশ্নগুলো আমি করব প্রত্যেকটা প্রশ্নের রেসপন্স তোমরা করবে। ওকে, তো সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে না, ততক্ষণে আমি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে চলে যাব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি? ভাইয়াপুরা যে যেখান থেকে ক্লাসটি দেখো না কেন তোমরা দ্রুত দ্রুত কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি দিয়ে দাও যে বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি। হ্যাঁ, শুরু করে দিয়েছি তুলি। ওকে ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করো যে বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কি। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া পুরা, সবাই একটু দ্রুত কমেন্ট করো।
ওকে, তো এই যে বাংলাদেশের প্রথম সংবাদপত্র যেটা, এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে হলো তোমাদের মধ্যে তর্ক বিতর্ক বলতে তোমাদের মধ্যে সব থেকে বেশি কনফিউশন কাজ করে যে জিনিসটা, সেটা হচ্ছে হলো যে তোমরা জানো তোমাদের মধ্যে যে সমাচার দর্পণ নিয়ে একটি কনফিউশন তোমাদের মধ্যে থাকে যে আসলে বাংলাদেশের প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ কি না। হ্যাঁ, এই যে বলতে বলতে সবাই তিশা মারিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? ওকে, তো অর্পিতা দাস বলেছে রংপুর বার্তাবহ, তিশা মারিয়া বলেছে একের এ, তুলিও বলেছে একের এ। ওকে, সঙ্গীত সরকার বলেছে সমাচার দর্পণ। ওকে, সঙ্গীত সরকার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। দীপ মিত্রা উত্তর করেছে বি। ওকে ওকে, তো এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমরা একটু খেয়াল করো। প্রশ্নটা ভালো করে পড়তে হবে। কি বলেছে যে বাংলাদেশের প্রথম সংবাদপত্র বলেছে, কিন্তু দেখো প্রশ্নে যদি থাকে যে তৎকালীন পূর্ব বাংলা, যদি প্রশ্নে থাকে তৎকালীন, দেখো কনফিউশনটা কোথায় কাজ করে তোমাদের মধ্যে এবং কেন ভুল হয়। যদি প্রশ্নে উল্লেখ থাকে যে তৎকালীন পূর্ব বাংলার বলা হয় যে প্রথম সংবাদপত্র কি, সেক্ষেত্রে উত্তর হবে সমাচার দর্পণ। যদি বলে যে তৎকালীন পূর্ব বাংলা, কিন্তু যদি প্রশ্নে বলা হয় যে বাংলাদেশের, সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? সেক্ষেত্রে উত্তর হবে রংপুর বার্তাবহ। কি হবে? রংপুর বার্তাবহ। ওকে, যারা যারা সমাচার দর্পণ উত্তর করেছে প্রত্যেকেরই কিন্তু ভুল ছিল ভাইয়াপুরা। উত্তর কি হবে? উত্তর হবে রংপুর বার্তাবহ। ওকে, তো রংপুর বার্তাবহ কিন্তু বাংলাদেশের প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। ওকে, আচ্ছা, রংপুর বার্তাবহ এটা প্রকাশিত হয় কবে আমরা একটু দেখি। রংপুর বার্তাবহ সম্পর্কে আমরা একটু জানি যে এটি প্রকাশিত হয় 1847 সালে। কত সালে? 1847 সালে। এবং এটি কিন্তু একটি সাপ্তাহিক পত্রিকা। কি পত্রিকা? এটি একটি ছিল সাপ্তাহিক পত্রিকা। সবাই একটু খাতায় আশা করি নোট করবে, কারণ এইগুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া পুরো নোট করলে কিন্তু তুমি এখন ক্লাসটি করলা, জাস্ট ক্লাসটি করেই গেলা, নোট করলা না, তোমার কিন্তু কোনো উপকার আসবে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি আমি যে ইনফরমেশন গুলো দিব প্রশ্নের সাথে সাথে প্রত্যেকটা বিষয় যদি তুমি নোট করো, তোমার কিন্তু ভর্তি পরীক্ষার সময় বিষয়গুলো মনে পড়বে যে না, ভাইয়াটা ক্লাসে যেহেতু করিয়েছিল বা কোথাও না কোথাও আমি এটি দেখেছি, তোমার কিন্তু প্রশ্ন দেখার সাথে সাথে কিন্তু উত্তর মনে পড়বে। তো তোমাদের প্রতি আমার একটা অ্যাডভাইস হচ্ছে যে আমি যে ইনফরমেশন গুলো তোমাদেরকে দিব অবশ্যই অবশ্যই নোট করবে। ওকে, এইবার যদি বলি এই যে রংপুর বার্তাবহ প্রতিষ্ঠাতা কে সবাই একটু দ্রুত উত্তর করো তো। প্রতিষ্ঠাতা কে? তোমরা কি জানো রংপুর বার্তাবহ প্রতিষ্ঠাতা কে? যারা যারা জানো একটু দ্রুত উত্তর করো, যারা যারা জানো না তারা হচ্ছে আজকের ক্লাসে যারা কমেন্ট করবে তাদের উত্তর দেখে পাশাপাশি আমি তো উত্তর জানানোর জন্য রয়েছি। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসিও এ উত্তর করেছিল। এখন আমি যে প্রশ্নটি করেছি যে এই যে রংপুর বার্তাবহ, এই রংপুর বার্তাবহর প্রতিষ্ঠাতা কে? সবাই একটু দ্রুত উত্তর করে। প্রতিষ্ঠাতাকে দেখি কে কে তোমরা জানো। ওকে, আচ্ছা, মেরিনা পারভিন কাকলি উত্তর করেছে এ। আচ্ছা, তো রংপুর বার্তাবহর প্রতিষ্ঠাতা হচ্ছে কে? তোমরা কি কেউ জানো না এটা? কেউ কি জানো না? হ্যাঁ, রংপুর বার্তাবহর প্রতিষ্ঠাতা হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। কে? কালী প্রসন্ন ঘোষ। রংপুর বার্তাবহর প্রতিষ্ঠাতা হচ্ছে কালী প্রসন্ন ঘোষ। আশা করি আজকের পর থেকে আর ভুলবে না, আশা করি আজকের পর থেকে আর ভুলবে না। আচ্ছা, আমি যদি বলি যে
সমাচার দর্পণের প্রতিষ্ঠিত হয় কত সালে বা প্রকাশিত হয় কত সালে? কে কে উত্তরটা জানো দেখাও তো। সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে বলো তো, দেখি কে কে জানো। এটারও জানার দরকার আছে। এক ক্লাসে অনেকগুলো ইনফরমেশন আমরা পড়বো, জানবো, লিখবো, শিখবো, তাই না? একটা ক্লাসে আমরা পড়বো, জানবো, লিখবো এবং শিখবো। আচ্ছা, আবির হোসেন বলেছে না ভাই। আচ্ছা, এমডি নুসরাত জাহান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো সমাচার দর্পণের প্রশ্নটা করেছি প্রকাশিত হয় কত সালে, এবং এর পূর্বে যে প্রশ্নটা আমি করেছিলাম যে এই যে রংপুর বার্তাবহ, রংপুর বার্তাবহের প্রতিষ্ঠাতাকে, সেটা ছিল কালী প্রসন্ন ঘোষ। ওকে, এবং এই বার্তাবহ প্রকাশিত হয় কত সালে? 1847 সালে। কত সালে? 1847 সালে। প্রত্যেকে খাতা একটু নোট করে নিবে। তিশা মারিয়া ভুলে গেছি, ভুলে গেলে তো হবে না আপু, মনে রাখতে হবে। ওকে, মনে রাখতে হবে, এগুলো নোট করতে হবে খাতায়, ঠিক আছে? আচ্ছা, জান্নাতুল ফেরদাউসী উত্তর দিয়েছে 1818 সাল। ওকে, এটা সম্ভবত সমাচার দর্পণের যে প্রশ্নটা আমি করেছিলাম যে সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়। অর্পিতা দাস উত্তর করেছে 1818। আচ্ছা, অর্পণা বসাক নিপা উত্তর করেছে কালীচন্দ্র রায়। এটা কালীচন্দ্র রায় না, প্রতিষ্ঠাতা হচ্ছে কালী প্রসন্ন ঘোষ, রংপুর বার্তাবহ। ওকে, হ্যাঁ, তাহলে সমাচার দর্পণ, সমাচার দর্পণ কত? সমাচার দর্পণ হচ্ছে 1818 সালে 23 মে। 1818 সালে 23 মে। সবাই একটু নোট করে নেবে ভাইয়া পুরো। সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে? সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 সালে 23 মে। ওকে, তো আমরা কি কি পেলাম যে বাংলাদেশের প্রথম সংবাদপত্র কি? বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে রংপুর বার্তাবহ, যেটা প্রকাশিত হয় 1847 সালে। এবং আমি আশা করব যে আজকের পর থেকে এই কনফিউশন কারোর মধ্যে থাকবে না যে বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম যদি জানতে যাওয়া হয় সেটা হচ্ছে রংপুর বার্তাবহ, এবং যদি বলা হয় যে তৎকালীন পূর্ব বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি, সেটা হচ্ছে সমাচার দর্পণ। এবং সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে? 1818 সালে। ওকে, তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে যাব। আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? বা নিচে যে দেখো 4টি পত্রিকার নাম দেওয়া আছে, এই 4টি পত্রিকার মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ভাইয়া পুরো যে যে ক্লাসটি দেখছো প্রত্যেকের জায়গা থেকে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি দিবে। ওকে, খুব দ্রুত দ্রুত উত্তর করবে, সময় কিন্তু খুব বেশি নিব না। এটা আসলে কমন ডায়লগ হয়ে গেছে আমার, যে প্রত্যেকটা ক্লাসেই আমি বলি সময় খুব বেশি নিব না, বাট দেখা গেল ক্লাসটা আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন হয়ে যায়, বা অনেক সময় 2 ঘন্টা অতিক্রম করে। আসলে আমি চাই যে আমার মাধ্যমে তোমরা নতুন নতুন জিকে শিখো, নতুন নতুন তথ্য পাও। ওকে, এবং আমি এমন ভাবে পড়াতে চাই যাতে যাতে করে নোট করলে তোমার আর বই খোলার খুব বেশি একটা প্রয়োজন না হয়। এই কাজটি আমি করে থাকি তোমাদের জন্য। আচ্ছা, ফাতেমাতুজ জোহরা উত্তর দিয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অর্পণা বসাক নিপা উত্তর দিয়েছিল 1847। ওকে, 1847 হচ্ছে আমরা পেয়েছি যে রংপুর বার্তাবহ প্রকাশিত হয়, এবং সমাচার দর্পণ হচ্ছে 1818 সালে 23 মে। ওকে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে ডি। দীপ মিত্র উত্তর দিয়েছে 2 এর ডি। ওকে, ওকে, আচ্ছা, অর্পিতা দাস উত্তর দিয়েছে ক্রান্তি। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? বাকিরা দ্রুত দ্রুত ভাইয়া পুরা উত্তর করো যে বাংলা ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? আচ্ছা, তিশা মারিয়া উত্তর দিয়েছে 2 এর ডি। তৃণামণি উত্তর দিয়েছে 2 এর ডি। আজকে সম্ভবত তৃণামণি একটু আগে আমাকে মেসেজ করেছিলে, আমি দেখেছি, সেটা আমি রিপ্লাই দিয়েছি হয়তো তোমাকে। আচ্ছা, অর্পণা বসাক নিপা উত্তর করেছো ক্রান্তি। তুলি উত্তর করেছো 2 এর ডি। সঙ্গী সরকার উত্তর করেছো ঘ। ওকে, বাকিরা কোথায়? বাকিরা কোথায়? আজকে কমেন্ট এত কম কেন? কমেন্ট এত কম কেন? আমি কিন্তু তোমাদের প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে তোমাদের কমেন্ট পড়তে আমার, তোমাদের বিশেষ করে তোমাদের নামগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। এবং তোমরা খেয়াল করবে আমি যে তোমরা প্রত্যেকে যে যে কমেন্ট করো প্রত্যেকের কমেন্টই কিন্তু আমি নাম সহ উল্লেখ করে করে পড়ি। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উত্তর দিয়েছে ক্রান্তি। আচ্ছা, ফেসবুক আইডির নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খুব ভালো। ওকে, ওকে,
তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেই। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? আচ্ছা, যে উত্তরটা হবে সেটার যদি কিছু বলি যে এটা কিন্তু বাংলা, এটা এটা একটা কি পত্রিকা জানো? এটা কিন্তু একটা সাহিত্য পত্রিকা। কি পত্রিকা? এটা কিন্তু একটা সাহিত্য পত্রিকা। ওকে, এটা কিন্তু একটা সাহিত্য পত্রিকা এবং এই সম্পাদনা করেন কিন্তু দুইজন। এর সম্পাদনা দুইজন, সম্পাদনা করেন দুইজন। এক হচ্ছে, তোমরা একটু লিখবে, তোমরা একটু খাতায় লিখবে যে অচ্যুত গোস্বামী। অচ্যুত গোস্বামী। এবং দুই নাম্বার হচ্ছে সোমেন চন্দ্র। কে? সোমেন চন্দ্র। এইবার যদি বলি আমি যে প্রথম প্রকাশ, এই যে পত্রিকাটির প্রথম প্রকাশ, প্রথম প্রকাশিত হয় কত সালে? তোমরা কি জানো? যে জানো একটু কমেন্ট করে জানাও তো, কে কে জানো যে এই যে পত্রিকাটা। আচ্ছা, আমি সঠিক উত্তর বলে দিই, তাহলে তোমার উত্তর করতে সুবিধা হবে। যে ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি, সেটা উত্তর হবে কোনটি? ক্রান্তি। উত্তর হবে কোনটি? ক্রান্তি। ওকে, এবার তাহলে বলো যে ক্রান্তি পত্রিকাটি প্রথম প্রকাশ হয় কত সালে? প্রথম প্রকাশ হয় কত সালে? ভাইয়াপুর একটু উত্তর দাও। যারা যারা ক্রান্তি উত্তর দিয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তনিম উত্তর দিয়েছে গোস্বামী। ওকে, উম্মে রিমু উত্তর দিয়েছে 2 এর ঘ। সাউন্ড এত কম কেন? আচ্ছা, নাম খাদিজা। ওকে খাদিজা, আমি তোমাকে খাদিজা বলেই ডাকবো ক্লাসে। আচ্ছা, আমার সাউন্ড কি কম নাকি? হয়তো আপু তোমার ফোনের সাউন্ড কম, এই জন্য আমার সাউন্ড কম শোনা যাচ্ছে। তুমি একটু ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নাও মোবাইল থেকে, তুমি যে মোবাইল দিয়ে ক্লাসটি করছো। আচ্ছা, বাকি যারা আমাকে একটু কনফার্ম করো তো যে আসলেই কি সাউন্ড কম কিনা। একটু কনফার্ম করো আমাকে কেউ একজন, যারা যারা ক্লাসটি দেখছো কেউ একজন কনফার্ম করো। আচ্ছা, অর্পিতা দাস উত্তর করেছে 1940। অর্পিতা দাস উত্তর করেছে 1940। খুব ভালো। আচ্ছা অর্পিতা, আমার একটু বল তো আমার সাউন্ড কম কিনা। অর্পিতা একটু বল। আচ্ছা, তুলি উত্তর করেছে 1940। ওকে, খুব ভালো। আচ্ছা, অর্পণা বসাক নিপা বলছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, উম্মে রিমু উত্তর করেছে 1940। খাদিজা উত্তর করেছে 1940। খুবই ভালো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যে এই যে ঢাকা থেকে প্রকাশিত প্রথম মানে পত্রিকা কোনটি, সেটা ছিল ক্রান্তি, যেটা সাহিত্য, এটি একটি সাহিত্য পত্রিকা এবং এই সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করেন কি অচ্যুত গোস্বামী এবং সোমেন চন্দ্র, যা প্রথম প্রকাশিত হয় 1940 সালে। কত সালে? 1940 সালে। আচ্ছা, দীপ মিত্রা বলেছে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ারই আছে। ওকে, তাহলে তাহলে খাদিজা আপু তুমি তোমার ফোন থেকে সাউন্ড একটু বাড়িয়ে নাও। ওকে, তো আমরা কি কি পেলাম? ঢাকা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা প্রকাশিত হয় কোনটি? যে ক্রান্তি, যেটা সাহিত্য পত্রিকা একটি এবং সম্পাদনা অচ্যুত গোস্বামী, সোমেন চন্দ্র। যারা যারা এখনো নোট করনি, প্রত্যেকটা ক্লাসে আমি যে ক্লাসগুলো করাবো প্রত্যেকটা ক্লাসই তোমরা যে তথ্যগুলো দেই নোট করবে তোমাদের ভালোর জন্য। ওকে, এবং প্রথম প্রকাশ হয় 1940 সালে। আচ্ছা, এই প্রশ্ন থেকে আমরা অনেক কিছু জানলাম। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে? যে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কত সালে? ওকে, বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কত সালে? ভাইয়া আপুরা দ্রুত 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 সঠিক উত্তরটি তোমার ফোনে যে কমেন্ট করার যে অপশনটি রয়েছে সেই কমেন্টের মাধ্যমেই কিন্তু তুমি জানিয়ে দিতে পারবে এবং খুব বেশি কষ্ট কিন্তু হয় না, জাস্ট একটু কিবোর্ডে চাপলে কিন্তু হয়ে যায়। যাই হোক, মজা করলাম। তো দ্রুত দ্রুত সবাই একটু উত্তর করো যে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কত সালে? ওকে ওকে, লক্ষ্মী রানী উত্তর দিয়েছে জানি না। না জানাটা অপরাধ নয় আপু, কিন্তু ভুল জানাটা অপরাধ। ওকে, তো আমার ক্লাসে ইনশাল্লাহ ভুল কোনো ইনফরমেশন পাবে না, সঠিকটাই জানবা। আশা করব শেষ পর্যন্ত থাকবা, শেষ প্রশ্ন পর্যন্ত দেখবা, প্রত্যেকটা ইনফরমেশন নোট করবে। আচ্ছা, অর্পণা বসাক নির্ভ উত্তর দিয়েছে 1 ডিসেম্বর 1980। সঙ্গী সরকার উত্তর দিয়েছে 1 ডিসেম্বর 1980। জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে 1 ডিসেম্বর 1980। অর্পিতা দাস উত্তর দিয়েছে 1980। ওকে,
আচ্ছা অর্পিতা, 1980 তো দুইটা অপশনে আছে, দুইটা অপশনে 1980 আছে, তাহলে সেটা কি 1 ডিসেম্বর হবে নাকি 1 নভেম্বর হবে, সেটা একটু আমরা জানতে চাই তোমার কাছ থেকে। ওকে ওকে, উম্মে রিমু উত্তর দিয়েছে 3-এর ক, দীপ মিত্র উত্তর দিয়েছে 3-এ, তিশা মারিয়া উত্তর দিয়েছে 3-এর 1। ওকে, আবির হোসেন উত্তর দিয়েছে এ, তনিমা গোস্বামীও এ বলেছে। আচ্ছা খাদিজা বলেছে যে মনে পড়ে 1 ডিসেম্বর 1980। আপু মনে পড়লে হবে না, একদম শিওর উত্তর দিতে হবে। মানে কি তুমি এমন ভাবে পড়বে, আমি একটা গুরুত্বপূর্ণ উপদেশ তোমাদেরকে দেই যে তুমি বিশেষ করে জিকে অংশটা এমন ভাবে পড়বে যে পরীক্ষার হলে যখন তুমি প্রশ্ন দেখবে, প্রশ্ন পড়ার সাথে সাথে অটোমেটিক্যালি তোমার উত্তর মুখ থেকে বেরিয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়, এই প্রশ্নটা শোনার পর তোমাদের কি কোনো চিন্তা ভাবনা করা লাগে যে আসলে কত সালে স্বাধীন হয় বা কোন তারিখে বা কিছু, আমার তো মনে পড়ছে না, তাহলে কি এটা হবে বা ওটা হবে, তোমাদের কিন্তু চিন্তা করা লাগে না। ওই যখনই প্রশ্নটা শুনো বা দেখো অটোমেটিক্যালি উত্তর মুখ থেকে বেরিয়ে এসে যে 1971 সাল। তো ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরকে জিকে পড়তে হবে যে প্রশ্ন দেখার সাথে সাথে যাতে অটোমেটিক্যালি উত্তর তোমার মাথায় চলে আসে এবং তুমি একদম কোনো কনফিউশন ছাড়াই একদম সরাসরি উত্তর করতে পারো। ঠিক আছে, ওকে। তো খাদিজা বিষয়টি মনে রাখবে, এই যে মনে পড়া, মনে হয়, হয়তো বা, এইগুলা মনের মধ্যে রাখা যাবে না। আচ্ছা অর্পিতা বলেছে যে 1 ডিসেম্বর। ওকে ধন্যবাদ। তাহলে আমরা কি পেলাম যে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কবে, 1 ডিসেম্বর 1980। ওকে, আমরা আরেকটু ইনফরমেশন দেখবো এই প্রথম। আচ্ছা আমরা আরেকটু বিষয় দেখব, সেটা হচ্ছে এই যে যে রঙিন টেলিভিশন চালু হয়, এটা কি কোন টিভি চ্যানেলের মাধ্যমে চালু হয় তোমরা জানো? এটা কিন্তু বিটিভির মাধ্যমে সম্প্রচারিত হয়, সম্প্রচারিত হয়, সম্প্রচারিত হয় বিটিভির মাধ্যমে। যে বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে কিন্তু সম্প্রচারিত হয়। এবং আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলি যে তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান, সে জিয়াউর রহমানের ভাষণ কিন্তু, জিয়াউর রহমান একটি ভাষণ দিয়েছিল, সেই ভাষণ কিন্তু এই যে 1 ডিসেম্বর 1980 এই সময় কিন্তু সরাসরি সম্প্রচার করা হয় এই যে রঙিন টেলিভিশনে। রঙিন টেলিভিশনে কিন্তু তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান, তার ভাষণ সরাসরি সম্প্রচার করা। তাহলে আমরা এটা একটু নোট করে নেব, যেহেতু এখন এই রিলেটেড অনেক কোশ্চেন থাকবে। বিগত বছরগুলোতে যেমন বঙ্গবন্ধুকে নিয়ে কোশ্চেন ছিল, এবং এখনো ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া বা যাই বলো, জুলাই 24 যে আন্দোলন, এইসব নিয়ে মানে সাম্প্রতিক কোশ্চেন বা তাদের কিছু কোশ্চেন থাকবে, এটা স্বাভাবিক। তো তার জন্য আমরা কি করব, এই যে ইনফরমেশন গুলো আমরা খাতায় নোট করব। তো আমরা লেখো, সবাই একটু আমার সাথে লেখো যে তৎকালীন, আমার সাথে সবাই একটু লেখো যে তৎকালীন রাষ্ট্রপতি, জিয়াউর রহমানের ভাষণ। সবাই একটু খাতায় লেখো, সবাই একটু খাতায় লেখো, ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। ওকে, তো আমরা কি পেলাম যে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। ওকে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো ভাইয়া আপুরা। হ্যাঁ বিটিভি, হ্যাঁ। তো আমরা কি পেলাম, বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় বিটিভির মাধ্যমে 1 ডিসেম্বর 1980-তে, এবং তৎকালীন যে রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, জিয়াউর রহমানের ভাষণ কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়। ওকে ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব যে বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? লক্ষ্মী রানী জি বলেছে, তার মানে লক্ষ্মী রানী বুঝতে পেরেছে। ওকে, খুব ভালো। তো প্রশ্ন এইবারে 3 নাম্বার প্রশ্ন ছিল যে 4 নাম্বার প্রশ্ন ছিল যে বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি?
ভাইয়া আপুরা যে যে ক্লাসটি দেখছো দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্টে সঠিক উত্তরটি জানাও। তোমার উত্তর হতে পারে যে জানে না সে তোমার উত্তর দেখে জেনে গেল, এবং পাশাপাশি আমি তো রয়েছি। ওকে, সবাই উত্তর করো যে বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? কোথায় সবাই, কোথায় সবাই? কি ঘুম এসে পড়েছে? আচ্ছা, আজকে ক্লাসের শেয়ার এত কম কেন? ক্লাস তো করছো অনেকজন, আমি একাই 10টা শেয়ার দিয়েছি এবং ক্লাসের আজকে শেয়ার মাত্র 16টা। এতটা এতটা কম কেন? আমি খুবই আজকে হতাশ, খুবই হতাশ যে ক্লাসের শেয়ার আজকে এত কম কেন ভাইয়া আপুরা। একটা শেয়ারই তো দিতে বলছি, তাই না? বেশি কিছু তো চাই নাই, বেশি কিছু চাই নাই। ঈদের সময় আমি তো বলি নাই যে, যদিও এটা বলা তোমাদের উচিত না, তোমরা আমাকে বলবা, তারপর আমি তো বলি নাই যে হচ্ছে বাসায় দাওয়াত দাও, খাওয়াও, এই করো সেই করো, হ্যাঁ পাঞ্জাবি কিনে দাও, এগুলো তো বলি নাই। অবশ্য যদি কেউ থাকতো তাহলে হয়তো বা পাঞ্জাবি আমাকে কিনে দিত, বাট পাঞ্জাবি কিনে দেওয়ার মতন আমার কেউ নেই। ওকে, এই জন্য ঈদে এখনো শপিং টপিং কিছুই করতে পারিনি। আচ্ছা, তো ইতিমধ্যে অনেকেই উত্তর দিয়েছে। খাদিজা উত্তর দিয়েছে এটিএন। আচ্ছা, উম্মেরিম উত্তর দিয়েছে গ। মিতু উত্তর দিয়েছে আচ্ছা ঘুম এসে পড়েছে, হ্যাঁ ঘুম এসে পড়েছে। হিমাদ্রি নীল উত্তর দিয়েছে আচ্ছা। দীপ মিত্র উত্তর দিয়েছে। লক্ষ্মীরানীর উত্তর দিয়েছে জান্নাতুল ফেরদৌস। তিশা মারিয়া। ওকে, কেউ পাঞ্জাবি কিনে দিল না, খুবই দুঃখ, খুবই দুঃখ। এখনো পর্যন্ত আমি একজন মানুষ যে কিনা ঈদে এখনো পর্যন্ত শপিং করেনি, মানে মার্কেটেই জানি। অবশ্য আজকে গিয়েছিলাম একটা কারণে, যে একটা বন্ধু আর কি পাঞ্জাবি কিনবে, আমাকে আর কি নিয়ে গেছিল, বাট আমি নিজে কিছুই কিনিনি এবং কেউ আমাকে গিফটও করেনি। ওকে, ওকে, লক্ষ্মীরানী উত্তর করেছে এটিএন। ওকে, খুব ভালো। আচ্ছা, যদি বলা হয় যে আনুষ্ঠানিকভাবে মানে যাত্রাকাল, আনুষ্ঠানিক যাত্রাকাল কবে? আনুষ্ঠানিক যাত্রাকাল, এই যে এটিএন বাংলা, এটিএন বাংলার আনুষ্ঠানিক যাত্রাকাল কবে? সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া পুরা। সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া পুরা, যে এই যে এটিএন বাংলা, এটিএন বাংলার এটিএন এর আনুষ্ঠানিক যাত্রাকাল কত সালে? আচ্ছা, নুসরাত ঐশী উত্তর করেছে এটিএন, খুব ভালো। আচ্ছা, এই অর্পিতা, আমি মিথ্যা কি বললাম? এত মিথ্যা বলা ভালো না, মানে আমি কি মিথ্যা কথা বললাম? যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা ভাইয়া, আপনার অগ্রিম দাওয়াত রইলো ঈদের। ওকে, ওকে, কই দাওয়াত? দাওয়াত তো দিল, কিন্তু কই যাব, কোথায় যাব, কিভাবে যাব, কখন যাব, সেগুলা কিছুই বলে না। খালি বলে ভাইয়া আপনার দাওয়াত আছে। কোথায়? আমি কি বাতাসে যাব? হ্যাঁ, আমি কি বাতাসে যাব? বলো। দাওয়াত দিয়ে এক্সাক্ট একটা লোকেশন তো দিতে হবে, যে ভাইয়া এই এই আমার বাসা এখানে, আপনি এখানে আসবেন ঈদের দিন সকালে। ওকে, আচ্ছা, বাড়িটা বাড়িটা ওকে, ওকে, মনটা বাড়িতে পড়ে আছে বুঝছো, বাড়িতে যেতে হবে। আচ্ছা, সম্প্রচার তাহলে কত, মানে আনুষ্ঠানিক যাত্রাকাল সেটা ছিল 15 জুলাই। সবাই একটু লিখে নাও, 15 জুলাই
15 জুলাই 1997। 15 জুলাই 1997, তাহলে এটিএন আনুষ্ঠানিক যাত্রাকাল কবে? 15 জুলাই 1997। এবং আরো একটি ইনফরমেশন তোমাদেরকে যদি দেই, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা এটি নোট করবে খাতায়, যে 2001 সালে এই যে এটিএন, এটা 2001 সালে, তোমরা কিন্তু জানো যে এই যে এটিএন এর কিন্তু দুইটা টিভি চ্যানেল রয়েছে, একটা হচ্ছে এটিএন বাংলা এবং একটি হচ্ছে এটিএন নিউজ, যেটা চেয়ারম্যান হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান। ওকে, তো এই ইনফরমেশনটা সবাই একটু দেখো যে 2001 সালে এশিয়া টেলিভিশন এশিয়া টেলিভিশন অ্যাওয়ার্ড, তাহলে 2001 সালে এশিয়া টেলিভিশন অ্যাওয়ার্ড কিন্তু জিতে, এশিয়া টেলিভিশন অ্যাওয়ার্ড জিতে। ওকে, তো আমরা কি কি পেলাম? আমরা কি কি পেলাম? আচ্ছা, কুমিল্লায় দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, কুমিল্লায় আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কুমিল্লার রসমালাই খাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো উত্তর করেছো তোমরা 15 জুলাই 1997। তো আমরা এই প্রশ্নটি থেকে কি কি পেলাম, যে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি? সেটা হচ্ছে এটিএন বাংলা, যেটার আনুষ্ঠানিক যাত্রাকাল হচ্ছে 15 জুলাই 1997। এবং এই যে টিভি চ্যানেল, এটা কিন্তু 2001 সালে এশিয়া টেলিভিশন অ্যাওয়ার্ড জিতে। ওকে, তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন নেই, পরবর্তী রয়েছে আমাদের যে এনইউ বুস্টার। এনইউ বুস্টার আমাদের রয়েছে, তোমরা এখনো যারা এনইউ বুস্টার সংগ্রহ করনি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে কিন্তু যারা এখনো এনইউ বুস্টার সংগ্রহ করনি, তারা কিন্তু দ্রুত তোমার নিকটস্থ যে লাইব্রেরি রয়েছে, নিকটস্থ লাইব্রেরি থেকে কিন্তু মাত্র 400 টাকাতে এই নিউ বুস্টার বইটি সংগ্রহ করতে পারবে। এবং যারা একটু দূরে থাকো, যাদের ওখানে মানে লাইব্রেরিতে পৌঁছায়নি এখনো হয়তো, বা তোমরা অনলাইনে নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, তারা কিন্তু লিজেন্ড কেয়ার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানেও কিন্তু মেসেজ দিয়ে বইটি সংগ্রহ করতে পারবে, অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে মেসেজ দিয়ে কিন্তু তোমরা বইটি সংগ্রহ করতে পারবে। তো যাই হোক, আজকের 5 নাম্বার প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? সবাই দ্রুত একটু উত্তর করো ভাইয়া পুরা। আচ্ছা ভাইয়া, আপনার বাসা কোথায়? ভাইয়ার বাসা হচ্ছে খুলনায়। ভাইয়ার বাসা হচ্ছে খুলনাতে। প্রাণের শহর আমার, ভালোবাসার শহর। মনটা পড়েছে আমার, দেহটা পড়ে আছে এখন এই যে তোমাদের মাঝে ক্লাসে, কিন্তু আমার মনটা পড়ে আছে আমার খুলনাতে। আমি খুলনাকে খুব বেশি মিস করি, আমি খুলনাকে খুব বেশি ভালোবাসি, কারণ খুলনা আমার শহর, আমার ভালোবাসার শহর। ওকে, খুলনা একটা শান্তির শহর, মানে আমরা যারা খুলনাতে বসবাস করি না, আমরা জানি যে খুলনা কতটা শান্তির শহর। ওকে, তবে মানে ইদানিং হচ্ছে রাজনৈতিক কিছু কারণে হয়তো বা খুলনায় কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, বাট আমাদের খুলনা কিন্তু খুবই শান্ত শহর। এবং তোমরা জানো যে বাংলাদেশের 3য় বৃহত্তম শহর হচ্ছে খুলনা। ওকে, তো এটাই আর কি, খুলনার কথা মনে পড়লে আর কি, বা খুলনার কথা সামনে আসলে মানে খুব আবেগ কাজ করে। এবং অনেক দিন, প্রায় 3 মাসের বেশি হয়ে গেছে আমি এখনো বাড়িতে যাইনি। তো বাড়িতে যাওয়ার জন্য খুবই খুবই এক্সাইটেড। সবাই দোয়া করবে খুব দ্রুত যেন বাড়িতে যেতে পারি। তো যাই হোক, আজকে 5 নাম্বার প্রশ্ন ছিল যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? ভাইয়া সবাই একটু দ্রুত উত্তর করো। ওকে, আফিয়া মোতাহারা উত্তর করেছে 5-এর সি। ওকে ভাইয়া, ঈদে চলে আসবেন, রসমালাই দায়িত্ব রবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, রসমালাই লোভ সামলাতে পারি না, রসমালাই আমার খুবই পছন্দ। ইনশাল্লাহ কোনো একদিন উম্মে রিমু আমি চলে যাব কুমিল্লাতে রসমালাই খেতে। ওকে, এমডি সবুর আলীও দাওয়াত দিয়েছে, আপনার অগ্রিম দাওয়াত রইল ভাইয়া। লোকেশন জাবরহাট, কারানি, পিরানগঞ্জ, ঠাকুরগাঁও। ওকে ইনশাল্লাহ ভাই যাবো। আবির হোসেন উত্তর দিয়েছে সি। জান্নাতুল ফেরদাউসি ডি। অর্পিতা দাস সমাচার দর্পণ। পিরোজপুরে দাওয়াত রইল। পিরোজপুর আমার নানা বাড়ি, আমি পিরোজপুরে আমার বান্ধবীর একটা বিয়ে আছে সামনের এপ্রিলের 18 তারিখে সম্ভবত। আমি বিয়েতে অবশ্যই নাজিরপুরে যাব আমার, এবং আমার নানা বাড়ি ওখানে। ওকে, সঙ্গীত সরকার উত্তর দিয়েছে সমাচার দর্পণ।
সানজিদা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দীপ মিত্রা, আমার এই যে দেশি মানুষ পেয়ে গেছি আমি, আমিও খুলনা। খুলনার কোথায় ভাইয়া তোমার বাসা, একটু জানাবে আমাকে। তনিমা গোস্বামী উত্তর দিয়েছে 5-এর ডি। কাউসার মাহমুদ, এই যে পাকনা একটা আসছে, এতক্ষণ পরে পাকনা আসছে যে বাংলাদেশ ভারত ম্যাচ চলতেছে, একটু পর ক্লাসে আসি ভাই। আমি জানি যে তুই আজকে ক্লাসে নাইকা নাইরিন, তুই আজকে খেলা দেখতেছিস। এই মেয়ে হচ্ছে এত পরিমাণ খেলা পাগল ওরে, মানে রাতের বেলাও যদি আমি পড়ার জন্য মেসেজ দিই কি করে ও, বার্সেলোনা আর হচ্ছে মানে এল ক্লাসিকো খেলা দেখে, বার্সা রিয়ালের খেলা দেখে, এবং আমারে মেসেজ দিয়ে বলে যে ভাইয়া আজকে বার্সা রিয়ালের খেলা আছে আপনি দেখবেন না। ও চল, এই পরিমাণ পাকনা। তোর পড়াশোনা বাদ দিয়ে খেলাই দেখ। ওকে ওকে। আচ্ছা উম্মেরিম উত্তর দিয়েছে 5-এর গ। লক্ষ্মীরানীর উত্তর দিয়েছে সি। আচ্ছা খাদিজা বলছে নাজিরপুর উপজেলা আমাদের, আমার নানা বাড়ি হচ্ছে নাজিরপুর, মানে সাতকাছিমিয়া যে মাদ্রাসা আছে ওখানেই, এবং হচ্ছে ওপার নদী পাড়িয়ে পেরিয়ে যে হচ্ছে ডুমুরিয়া যে গ্রাম আছে, ওই গ্রাম হচ্ছে আমার নানা বাড়ি। ওকে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাও তোমরা সকলে একটু উত্তর করো যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি। ওকে, অনেকেই বলেছো সমাচার দর্পণ, অনেকেই বলছো দিগদর্শন। এই 7 রাস্তা, দীপ মিত্রা, 7 রাস্তায় রাত্রেবেলায় যে যাব, প্রতিদিন হচ্ছে আড্ডা চলবে আমার, প্রতিদিন 7 রাস্তায় আমার আড্ডা চলে। 7 রাস্তায় প্রতিদিন আড্ডা চলে, এই যে রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত এমন হয় ফজরের আজান দিছে, বাট আমি 7 রাস্তায় বসে বসে, যে বট গাছটা আছে ওখানে বসে বসে আমি চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি ফ্রেন্ডদের সাথে। যাই হোক। আচ্ছা অর্পিতা দাস বলেছে আবার, ওকে কি জন্য বলেছে আমি জানি না। তো আজকের প্রশ্নটা ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি। তো আজকে ক্লাসে অনেক বেশি গল্প করছি আমি, কেন করছি জানি না, আজকে গল্প করতে ভালো লাগছে যেন গল্প করছি তোমাদের সাথে, গল্প করছি আর পর হচ্ছে। আমার কাছে মনেই হয় না এই যে তোমরা যে এরকম একটা কমিউনিকেশন আমাদের সাথে কমেন্ট বক্সের সাথে তোমাদের সাথে আমার হয়, আমার মনেই হয় না যে তোমরা আমার সামনে নেই, বা অনেক এক একজন এক এক জায়গা থেকে ক্লাসটি দেখছো, আমার মনে হয় তোমরা আমার সামনেই বসে আছো এবং তোমাদের সাথে সরাসরি কথা বলছি। ওকে। তো এটার উত্তর কি হবে, যারা যারা সমাচার দর্পণ বলেছিল তাদের কিন্তু ভুল। উত্তর কি হবে, উত্তর হবে দিগদর্শন। উত্তর হবে দিগদর্শন। যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি, প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। এইবার যদি আমি বলি এই যে সাময়িক পত্রের প্রকাশকাল, প্রকাশকাল কত সালে, প্রকাশকাল কত সালে, দেখি একটু দ্রুত উত্তর করো যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র যে কোনটা, দিগদর্শন। এই দিগদর্শনের প্রকাশকাল কত সালে, ভাইয়া আপুরা একটু দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করো একটু। ফরিদপুর যাব, ফরিদপুর যাব। আচ্ছা মালটা চা খা, দাঁত রইলো, তুই বুঝলি কেমনে রে দীপ, আমার মালটা চা অনেক পছন্দ, কারণ আমি 7 রাস্তায় গেলে মালটা চা খাওয়ার জন্যই যাই। আমার ওই ভারের চা আমার ওটা ভাল লাগে না, ওটা খেলে আমার মানে সমস্যা হয়। আমি মালটা চাটাই খাই, এবং হচ্ছিল ওইখানে যে পানের দোকানটা আছে ওইখান থেকে হচ্ছে হলো পান টান খাই টুকটাক মাঝে মাঝে, যদি আমি পান খুব বেশি এটা পছন্দ করি না, মিষ্টি পান খাওয়া হয়। ওকে। আচ্ছা সানজিদা আশা উত্তর দিয়েছে ঘ। তনিমা গোস্বামী 1818 উত্তর দিয়েছে। ওকে, তো প্রকাশকালটা সবাই একটু বলবে, দিগদর্শনের প্রকাশকাল কত সাল, দিগদর্শনের প্রকাশকাল কত সাল। আচ্ছা তাহলে উত্তর দিয়েছিল একজন যে 1818 সাল, 1818 সাল এপ্রিল মাসে, কোন মাসে, এপ্রিল মাসে দিগদর্শন প্রকাশিত হয়। এবং আরেকটি ইনফরমেশন যদি বলি, এইটা কিন্তু মাসিক ভিত্তিতে প্রকাশ হতো, কি ভিত্তিতে, মাসিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে কিন্তু প্রকাশ হতো, মাসিক ভিত্তিতে প্রকাশ হতো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই যে যে সম্পাদক, এই যে যে দিগদর্শনের, দিগদর্শনের সম্পাদক, সম্পাদককে তোমরা কি জানো, এই যে যে দিগদর্শন, দিগদর্শনের যে সাময়িক পত্র, এই দিগদর্শন সাময়িক পত্রের সম্পাদককে দেখি কে কে জানো, একটু দ্রুত উত্তর দাও ভাইয়া পুরা, একটু দ্রুত উত্তর দাও।
আচ্ছা মনে পড়ছে না, আচ্ছা মনে না পড়াটা কোনো অপরাধ না, আমি তো লিখে দিয়েছি যে 1818 সাল এপ্রিলে, 1818 সালের এপ্রিল মাসে দিগদর্শন পত্রিকাটি প্রকাশ হয়। ওকে, এইবার যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে এই যে যে দিগদর্শন যে সাময়িক পত্র, এই দিগদর্শন সাময়িক পত্রের সম্পাদক কে? সম্পাদক কে? সম্পাদক কে? আচ্ছা এইটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে মনে। আচ্ছা আমি লিখে দিচ্ছি যে সম্পাদক হচ্ছে ক্লার্ক, ক্লার্ক মার্শম্যান। ওকে, তাহলে দিগদর্শন পত্রিকার সম্পাদক হচ্ছে ক্লার্ক মার্শম্যান। ওকে, এবং এই যে পত্রিকার কিন্তু একটি লক্ষ্য ছিল, এই পত্রিকার কিন্তু একটি লক্ষ্য ছিল, এই যে দিগদর্শন সাময়িক পত্র এটির একটি লক্ষ্য ছিল। আচ্ছা আরেকটি এটাকে ইনফরমেশন, এটা কিন্তু প্রকাশকাল 1818 এপ্রিল মাসে, এটা কিন্তু ছিল শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে। একটু লিখে দিতে পারো যে শ্রীরামপুরের শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে কিন্তু প্রকাশিত হতো। ওকে, এবং এই যে দিগদর্শন যে সাময়িক পত্র, এই দিগদর্শন সাময়িক পত্রের কিন্তু একটি লক্ষ্য ছিল। কি লক্ষ্য তোমরা জানো? লক্ষ্যটা হচ্ছে যে যুব সমাজের জন্য বিভিন্ন উপদেশক জ্ঞানমূলক তথ্য প্রদান, বা এরকম মানে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করবে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক দিবে। এইটাই কিন্তু দিগদর্শনের একটি লক্ষ্য ছিল। ওকে, তো আমরা কি কি পেলাম প্রসেসে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? সেটা ছিল দিগদর্শন, যেটা প্রকাশ হয় 1818 সালের এপ্রিল মাসে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে, এবং এটি একটি মাসিক ভিত্তিতে প্রকাশ করা হতো এবং সম্পাদক হচ্ছে ক্লার্ক মার্শম্যান। ওকে, তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আজকের 6 নাম্বার প্রশ্ন, আজকের ক্লাসের 6 নাম্বার প্রশ্ন হচ্ছে যে এটা সুধারক না, এটা ছিল সুধাকর। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? ভাইয়া আপুরা দ্রুত উত্তর করো যে সুধাকর, এটা সুধাকর হবে। হ্যাঁ, এটা সুধাকর হবে, যে সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? কখন ক্লাস শেষ হবে? আপু মাত্রই তো শুরু করলাম, এত তাড়াতাড়ি শেষ? আমি তো এত তাড়াতাড়ি তো তোমাদেরকে আমার ছাড়তে মন চায় না, আমি তো মনে হয় যে সারা রাত ক্লাস নেই। ওকে, আচ্ছা আচ্ছা, তো প্রশ্ন কি ছিল যে 6 নম্বরে যে সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। আচ্ছা জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে শেখ আব্দুর রহিম। আচ্ছা অর্পিতা দাস বলছে যে আজকের প্রশ্নগুলো মেলা কঠিন। এই দেখো অর্পিতা, যে গণমাধ্যম, খেলাধুলা, তারপর হচ্ছে তোমার এই যে সংবাদপত্র বা পুরস্কার সম্মাননা, খেলাধুলা এবং হচ্ছে যে সংবাদপত্র, এইখান থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন আসে, এবং এইখানের প্রশ্নগুলো একটু কঠিন হয়, কেননা বিভিন্ন পত্র পত্রিকার বিষয় থাকে, বিভিন্ন টিভি চ্যানেল, এবং এইখানে জড়িত যে ব্যক্তিত্ব, কে সম্পাদক, কে রচনাকাল, প্রকাশকাল, এগুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন হয়ে থাকে, যার কারণে কিন্তু আজকের ক্লাসটিতে আমি এইগুলাই পড়াচ্ছি। তো এগুলা কিন্তু খুব কাজে দিবে তোমার ভর্তি পরীক্ষায়। ওকে, তো প্রশ্ন ছিল যে সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন। সবাই একটু দ্রুত উত্তর করে। একমাত্র আমি উত্তর পেয়েছি জান্নাতুল ফেরদাউসের কাছ থেকে, যে উত্তর দিয়েছে শেখ আব্দুর রহিম। বাকিরা কোথায়? বাকিরা দ্রুত একটু কমেন্টের মাধ্যমে উত্তর করে জানাও ভাইয়া আপুরা। দ্রুত উত্তর করে জানাও। আচ্ছা খাদিজা বলেছে যে প্রশ্নগুলো মনে আজকে প্রথম দেখলাম।
বাট তোমরা কিন্তু জানতে পারছো এই যে যে তোমাদেরকে আমি যে জানাতে পারছি নতুন নতুন প্রশ্ন যে পড়াচ্ছি এবং জানাতে পারছি, এটা কিন্তু আমার একটি ভালো লাগা আমার মধ্যে কাজ করে যে না, আমার বাচ্চাগুলা আমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারছে। ওকে, এবং আশা করব যে এরকম প্রশ্ন কিন্তু আজকে সবগুলাই যে এই টাইপেরই তো শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, তনিমা গোস্বামী উত্তর দিয়েছে সি। আচ্ছা, খাদিজা উত্তর দিয়েছে সি, উম্মে রিমু উত্তর দিয়েছে সি। ওকে, বাকিরা একটু উত্তর দাও, বাকিরা উত্তর দাও, বাকিরা একটু উত্তর দাও। ওকে, খাদিজা বলেছে যে শেখ আব্দুর রহিম। ওকে, আচ্ছা, এই রিয়াজ উদ্দিন কই দিয়ে আসলো? ও আচ্ছা, এ নাম্বারে রিয়াজ উদ্দিন আছে। আচ্ছা, কাউসার মাহমুদ বলছে রিয়াজ উদ্দিন। আচ্ছা, কাউসার মাহমুদ খুব কনফিডেন্টের সাথে বলছে এ হবে। দেখা যাক কাউসার মাহমুদের শেষ পর্যন্ত হয় কিনা। আচ্ছা, সানজিদা জাহান আশা বলছে ক। কাউসার মাহমুদ উত্তর দিয়েছে এ, 6 এর এ, আইরিন। দেখা যাক, যদি হয় তুই আজকে বেঁচে যাবি, আর যদি না হয় তোর খবর আছে আজকে। যদি তোর না হয় তোর খবর আছে আজকে। ওকে, তো সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে আমরা একটু দেখব। আচ্ছা, সাম্প্রতিক তোমার আপাতত পড়ার দরকার নেই আপু, সাম্প্রতিক পড়তে হবে না, আপাতত বাংলাদেশ বিষয়টাই পড়ো। আজকে কিন্তু আমি বাংলাদেশ বিষয়েরই সব প্রশ্নগুলো রেখেছি, আন্তর্জাতিক কোনো প্রশ্ন কিন্তু আজকে আমি রাখিনি। ওকে, তো তোমার উত্তর আশা করি পেয়ে গেছো তুমি। সাম্প্রতিক তোমার আপাতত পড়ার দরকার নেই, বাংলাদেশ বিষয় পাঠটা ভালো করে পড়ো। ওকে, 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 তো প্রশ্নটা ছিল যে সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। অনেকে উত্তর দিয়েছো রিয়াজ আহমেদ, অনেকে উত্তর দিয়েছো মেহের উল্লাহ, এবং অনেকে উত্তর এবং মানে ম্যাক্সিমাম উত্তর দিয়েছো যে শেখ আব্দুর রহিম। ওকে, তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে শেখ আব্দুর রহিম এবং আইরিন, তোর খবর আছে। আচ্ছা, এইটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু মনে রাখবা যে বাংলা ভাষায় প্রকাশিত, বাংলা ভাষায় প্রকাশিত, বাংলা ভাষায় প্রকাশিত ইসলামী সাপ্তাহিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত ইসলামী সাপ্তাহিক পত্রিকা। এবং আমি যদি প্রশ্ন করি এর প্রকাশকাল কত, দেখি কে কে জানো এই প্রকাশকালটা বলো। যে এই যে সুধাকর সাপ্তাহিকের পত্রিকার প্রকাশকাল কত সাল, একটু দ্রুত কমেন্ট করে জানাও, একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, প্রকাশকালটা সবাই একটু জানাও যে এই যে সুধাকর সাপ্তাহিক পত্রিকার প্রকাশকাল কত সালে, প্রকাশকাল কত সালে। আচ্ছা, আচ্ছা, এই সানজিদা জাহান আশা জিজ্ঞাসা অবশ্যই করবা, অবশ্যই করবা, জিজ্ঞাসা করাটা কোনো দোষের নয়। আশা করি তুমি উত্তর পেয়েছো, আমি তোমাকে উত্তর দিয়েছি এবং কেউ ক্লাসে ঝগড়া মারামারি করবে না। ওকে, তো আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর দাও। যে প্রকাশকালটা জানতে চাচ্ছি ভাইয়া, পুরা প্রকাশকালটা একটু বলো আমাকে। আচ্ছা, তনিমা গোস্বামী উত্তর দিয়েছে 1889। বাকিরা একটু উত্তর দাও, বাকিরা একটু উত্তর দাও। তনিমা গোস্বামীর মতন বাকিরা একটু উত্তর দাও যে সুধাকর পত্রিকার রচনাকাল বা প্রকাশকাল কবে। আচ্ছা, খাদিজা উত্তর দিয়েছে 1889। ওকে, ওকে, কাউসার মাহমুদ উত্তর দিয়েছে 1889। এবং কাউসার মাহমুদ তুমি কিন্তু ভুল উত্তর দিয়েছিল, রিয়াজ উদ্দিন আহমেদ হবে না, হবে কিন্তু শেখ আব্দুর রহিম। ওকে,
এবং মারামারি করতে চাইলেও পারবে না। এখানে মারামারি কেন হবে? কেন হবে খাদিজা, মারামারি কেন হবে? যাই হোক, মারামারির কোনো দরকার নেই। সবাই ক্লাসমেট, সবাই ব্যাচমেট এবং সবাই কিন্তু এডমিশন সিকার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখানে গ্যাঞ্জাম নয় শান্তি, গ্যাঞ্জাম নয় শান্তি। ওকে, তো প্রকাশকাল হচ্ছে, প্রকাশকালটা একটু সবাই লিখে নেবা, 1889 সালের 8 নভেম্বর, 8 নভেম্বর এবং প্রকাশ হয় কলকাতা থেকে, কলকাতা থেকে। এবং তোমরা জানো যে এই যে সুধাকর যে পত্রিকাটা, এই সুধাকর পত্রিকার মূল উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল কি জানো তোমরা? আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, আমি একটু কালারটা চেঞ্জ করি। মূল উদ্দেশ্য কি ছিল জানো তোমরা? মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের অতীত গৌরব, মুসলিম সম্প্রদায়ের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। কি কি ছিল তোমরা একটু লিখে নিতে পারো এটা, এটা যে মুসলিম সম্প্রদায়ের ইসলামের মাহাত্ম্য প্রচার। ওকে, তো আমরা এই যে 6 নম্বর প্রশ্ন, আমরা 6 নম্বর প্রশ্ন থেকে আমরা কি কি পেলাম আজকে? যে সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? শেখ আব্দুর রহিম। এবং এটি কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত ইসলামিক সাপ্তাহিক পত্রিকা এবং প্রকাশকাল হচ্ছে 1889 সালের 8 নভেম্বর, কলকাতা থেকে প্রকাশ হয়। এবং এই যে পত্রিকা, এই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল যে মুসলিম সম্প্রদায়ের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। ওকে, তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে যে সংবাদ প্রভাকর, আচ্ছা কমেন্ট বক্সে এরকম ক্যাচার লাগছে কেন? হ্যাঁ, কমেন্ট বক্সে এমন ক্যাচার লাগছে কেন? সবাই স্টপ হয়ে যাও, এখানে যা পড়াচ্ছি সেটা পড়ো, যা পড়াচ্ছি সেটা পড়ো, কমেন্ট বক্সের ক্যাচাল বাদ দাও। আচ্ছা, এরপর কি যে সংবাদ, আজকে লেখাগুলো তো ভুল করছে কেন? সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সবাই একটু দ্রুত দ্রুত উত্তর করো ভাইয়াপুরা, যে সংবাদ প্রভাকর। আচ্ছা, তিশা মারিয়া উত্তর দিয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিশা মারিয়া, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? অর্পিতা দাস উত্তর করেছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাউসার মাহমুদ ডি উত্তর করেছে। সানজিদা জাহান আশা উত্তর করেছে গ গ গ। ওকে, খাদিজা উত্তর করেছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, তো প্রশ্নটা আমাদের কি ছিল? যে সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? আচ্ছা, তিশা মারিয়া উত্তর দিয়েছে যে সংবাদ প্রভাকর প্রকাশিত হয় 1831 সালে। খুব ধন্যবাদ আপনাকে। ওকে, আচ্ছা উম্মে রিম উত্তর করেছে 7 ঘ। মুবাশশিরা মানসুরা, এই মুবাশশিরা মানসুরার আজকে প্রথম কমেন্ট দেখলাম। মুবাশশিরা মানসুরা, তুমি কই ছিলা আজকে? আজকেও তুমি লেট করছো, আগের ক্লাসেও তুমি লেট করছো, আজকেও কিন্তু লেট করছো।
ওকে, তনিমা গোস্বামী সাথে ডি উত্তর দিয়েছে। আচ্ছা, রিমন কাজী একজনকে মেনশন দিয়েছে হয়তোবা। আচ্ছা, আইরিন আমাদের বলেছে যে প্রকাশ হয় 1831 সালে বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ প্রভাকর। ওকে, আবির হোসেন উত্তর দিয়েছে এ, অর্পিতা তার উত্তর দিয়েছে ডি, এবং সংবাদপত্র 1831 সালে উত্তর দিয়েছে সানজিদা জাহান আশা। খুব 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 ভালো। ওকে, তো সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, নুসরাত জাহান সাথে ডি এবং খাদিজা উত্তর করেছে 1831। কারেন্ট ছিল না ভাইয়া। কারেন্ট কেন থাকবে না? যশোর তো খুব ভালো জায়গা, যশোরে তো কারেন্ট খুব বেশি যায় না যতদূর জানি আমি। ওকে, আর কারেন্ট থাকে না, আপনি ফোনে এমবি কিনে নেবেন, এমবি কিনলে হয়ে যায়। অনেকে আছে যাদের হচ্ছে হলো বাসায় ওয়াইফাই বাট কারেন্ট চলে গেলে ক্লাস করতে পারে না, তারা হচ্ছে ফোনে এমবি কিনে নেবেন। ওকে, আবার কেউ বলিয়েন না আমাকে যে ভাইয়া আপনি এমবি ভরে দেন, এটা কেউ বলিয়েন না। ওকে, কারণ জনে জনে এমবি ভরে দেওয়ার সামর্থ্য আমার নাই। ওকে, মজা করলাম। যাই হোক, আসলে এমনি সমর্থনে আমি গরিব। ওকে, আমি এখনো ঈদের শপিং করিনি, এটা আমার সব থেকে বড় আফসোস জীবনের। যাই হোক, আচ্ছা, দীপ মিত্র উত্তর দিয়েছে সাথে ডি। ওকে, ওকে, তো আমরা একটু ইনফরমেশন দেখি তাহলে। এটা হচ্ছে কি ছিল যে এটা হচ্ছে প্রথম দৈনিক সংবাদপত্র, এটা হচ্ছে প্রথম দৈনিক সংবাদপত্র। সবাই একটু খাতায় নোট করবে, প্রথম দৈনিক সংবাদপত্র। সংবাদপত্র এবং এবং প্রকাশ কত? প্রকাশটা আমরা একটু দেখব। 1889 সালের 8 নভেম্বর। কত? 1889 সালের 8 নভেম্বর। 8 নভেম্বর। ওকে, তো এই প্রশ্নের থেকে বেশি কিছু আমাদের জানার নেই। আমরা কি কি জানলাম? যে সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত, যেটা প্রথম দৈনিক সংবাদপত্র এবং প্রকাশ হয় 1889 সালে 8 নভেম্বর। আশা করি ভাইয়া পুরো তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আজকে আছে, বা তার আগে যে আমাদের যে অল ইন অন কোর্সে সি ইউনিটের পরীক্ষা যেহেতু শেষ, সি ইউনিট বাদেও কিন্তু এখনো রাজশাহী রয়েছে, জিএসটি রয়েছে, 7 কলেজ ন্যাশনাল রয়েছে, যেখানে এখনো ভর্তি চলছে। এবং এবং এই যে কোর্স ফি, সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই যে কোর্স ফি কিন্তু আরো এই যে 50% ডিসকাউন্ট থেকে কিন্তু আরো 1000 থেকেও কিন্তু আরো 50% ডিসকাউন্ট, অর্থাৎ এখন কিন্তু এই টোটাল কোর্স ফি, এই সকল কোর্স ফি অল ইন অন মাত্র 499, মাত্র 499 টাকা। 2000 ছিল, তারপর করা হলো 1000, এখন কিন্তু মাত্র 499। অর্থাৎ যারা যারা এখনো ভর্তি হয়নি, দ্রুত দ্রুত আমাদের যে ফেসবুক পেজ আছে লিজেন্ড কেয়ারের, সবাই কিন্তু সেখানে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবে, অথবা কেউ যদি চাও আমার মাধ্যমে ভর্তি হতে পারবে। ওকে, ওকে, সো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে? আমরা কিন্তু এই যে আচ্ছা, ক্রিকেটে বাংলাদেশ, আমরা কিন্তু এই যে খেলাধুলা, আমরা কিন্তু সংবাদপত্রের কাহিনী ক্লোজ করে দিলাম, সংবাদপত্র কিন্তু শেষ করে আমরা কিন্তু এই যে ক্রিকেটে ঢুকলাম। ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা পায়? আয় হায়, কি বলেছে যে ফোনে পাঞ্জাবি পাঠানো হয়েছে, বের করে নেওয়ার দায়িত্ব আপনার। ফোনে কেমনে পাঞ্জাবি বাই করে নিতাম রে। যাই হোক, যাই হোক, যাই হোক, সবাই একটু এবার উত্তর দাও যে ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা পায়? আচ্ছা, অর্পিতা উত্তর দিয়েছে 1999। বাকিরা উত্তর দাও তো, বাকিরা একটু উত্তর দাও, বাকিরা একটু উত্তর দাও।
বাকিরা একটু উত্তর দাও ভাইয়া, পুরো দ্রুত দ্রুত একটু উত্তর দাও, ক্লাস শেষ করে দেবো, আমি সময় খুব বেশি নিব না। ওকে, আচ্ছা অনেকে উত্তর করেছেন 1999। আচ্ছা, সিনিকদা রহমান, মুবাশিরা মানসুরা, কাউসার মাহমুদ, তারপর হচ্ছে অর্পিতা ধার, সঙ্গীত সরকার, তিশামারি 26 জুন 2000 হবে না। তিশামারি আমাকে প্রশ্ন করেছে ওটা যে 26 জুন 2000 হবে না, একটু কনফার্ম থাকতে হবে এগুলা, ওকে। তিশামারিয়া একটু কনফার্ম থাকতে হবে। আচ্ছা খাদিজা বলেছে সি। আচ্ছা সঙ্গীত সরকার 13 নভেম্বর বলেছে, ওকে। আচ্ছা সানজিদা জাহান আশা বলেছে 1999 সালে 26 জুন, ওকে। ভাইয়া এটা 1831 হবে না। কোনটা? কোনটা 1831 হবে না? কোনটা 1831 হবে না আমাকে একটু জানাও, আমাকে একটু কমেন্ট করে বলো যে কোনটা 1831-এর কথা তোমরা বললা। ওকে, কোনটা 1831-এর কথা বললা? আমি তো পিছনে চলে গিয়েছি, আমার মনে আসছে না, তোমরা একটু আমাকে একজন কমেন্ট করে জানাও যে কোনটা 1831-এর কথা বলছো, তাহলে আমি সংশোধন করে দিচ্ছি যদি আমার ভুল হয়ে থাকে। ওকে, কোনটা 1831 হবে কেউ কোনো একজন আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা কনফিউজড তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা তিশা মারিয়া কনফিউজ ছিল তাই জিজ্ঞাসা করেছে, কোনো সমস্যা নাই। একমাত্র যে যতগুলা দেখলাম তার মধ্যে সঠিক উত্তর মাত্র 4 থেকে 5 জন দিয়েছে, আর সবাই ভুল উত্তর, সবাই উত্তর দিয়েছে 1999, সবাই উত্তর দিয়েছে 1999, বাট তিশা মারিয়া সহ 4-5 জন তারা উত্তর দিয়েছে 2000। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনটা, 7 নাম্বার কোশ্চেনটা, আচ্ছা এই কোশ্চেনটা তাই তো, এই কোশ্চেনটাতে আমি কি উত্তর দিয়েছিলাম? আচ্ছা প্রকাশকাল, তাই তো, প্রকাশকাল। আমি দেখছি প্রকাশকালের কথা জিজ্ঞাসা করি, আমি কত বলেছিলাম তোমাদেরকে? 1889 বলেছিলাম আমি। আচ্ছা আমি একটু দেখছি। আচ্ছা হ্যাঁ, আমি ওটা হয়তোবা ভুলে 1889 আমি লিখে ফেলেছিলাম, এটা কত হবে? এটা হবে 1831। কত হবে? 1831 হবে, ওকে। সংবাদ প্রভাকারের প্রকাশকাল হচ্ছে 1831। আশা করি এইবার তোমাদের আর কোনো কনফিউশন নেই, আশা করি এইবার তোমাদের আর কোনো কনফিউশন নেই, যেহেতু আমি পড়িয়ে যাচ্ছিলাম খেয়াল করতে পারি নাই। আচ্ছা আইরিন বলছে আমি উত্তর দিয়েছি 2000, ওকে, তুমিও সেই 4-5 জন 6 জন তাদেরই দলে। এবং আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা ওটাই চলে যাব, আমরা 8 নম্বর প্রশ্নে যাব। 8 নম্বর প্রশ্ন, তাহলে যারা যারা বলেছিলা 1999 তাদের জন্য এক বালতি সমবেদনা, এবং যারা যারা 2000 বলেছিল তাদের জন্য ভালোবাসা। ওকে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? হ্যাঁ ওটা 1831 হবে। আচ্ছা সিনিকদা রহমান গ উত্তর দিয়েছে, ভুল করেছে অনেকে, এটা দেখছো এখনো ক্লাসেই, তাই তোমাদের কত ভুল হয়, পরীক্ষার হলে আল্লাহ না জানি কি করো। এই জন্য তোমাদেরকে বলি ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, ওকে। আচ্ছা তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে 2000। তাহলে ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা পায়? সেটা হচ্ছে 2000 সাল। এবং কাদের বিপক্ষে জানো? কাদের বিপক্ষে? সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজ। কাদের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু 2000 সালেই কিন্তু বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা পায়। এবং এর আগে কিন্তু তারা শুধুমাত্র ওডিআই খেলতো। কি খেলতো? ওডিআই মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল, ওকে, ওডিআই খেলতো তারা, ওকে। আশা করি বুঝতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? আজকে কেন জানি না, কেন জানি না খুব বেশি ঘুম পাচ্ছে আজকে, খুব বেশি ঘুম পাচ্ছে আজকে, কেন পাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আবির হোসাইন কেন কান্না করছো ভাইয়া?
আচ্ছা, সিনিকদা রহমান 7-এর গ বলেছে। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি আমি। এই জন্য আমি সব সময় বলি যে যখন তোমরা উত্তর করবে, যদি সেটা 9 নম্বর প্রশ্ন থাকে, এইভাবে বলবে যে 9-এর ঘ, 10-এর ক, এইভাবে বলবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কিন্তু শুধু যদি তুমি গ, ঘ এগুলো উত্তর করবে, এবিসির উত্তর করো, আমি তো বুঝতে পারবো না। যাই হোক, তো কাউসার মাহমুদ উত্তর করেছে জাকারিয়া পিন্টু, স্নিগ্ধা উত্তর করেছে জাকারিয়া পিন্টু, তিশা মারিয়া বি উত্তর করেছে ওকে, নিশু দেবী উত্তর করেছে, অর্পিতা দাস, তারপরে খাদিজা, উম্মে রিমু সকলেই উত্তর করেছে জাকারিয়া পিন্টু। বাকিরা কোথায়? বাকিদের উত্তর আমি দেখতে চাই যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন। বাকিদেরও উত্তর দেখতে চাই। আচ্ছা, আমি শিখতে চাই জাকারিয়া পিন্টু বলেছে। আচ্ছা, আবির বলছে আগেরটা ভুল বলেছি সেজন্য ভাইয়া। আচ্ছা, ভুল বলা কোনো অপরাধ নয়, ভুল বলা কোনো অপরাধ নয়, ভুল থেকেই কিন্তু শিখতে হবে। তুমি যে ভুল বলেছো এখন, তারপরে যে সঠিকটা জানতে পেরেছো, এটা কিন্তু তুমি কোনোদিনও ভুলবে না। ওকে, সাদিয়া নিশাদ অভি বলেছে 9-এর বি, তনিমা গোস্বামী বলেছে বি। আমারও সেম ভাইয়া, প্রচন্ড ঘুম পেয়েছে। আচ্ছা, ঘুম পেলেও ঘুমানো যাবে না, কেননা তোমরা অ্যাডমিশন সিকার, তোমরা অ্যাডমিশন সিকার, তোমাদের ঘুমালে চলবে না, এবং আমি অ্যাডমিশনের গাইডলাইনারের জন্য আমাকেও ঘুমালে চলবে না। তো তোমরা যেমন ঘুমকে হারাম দাও, হারাম করো, আমিও কিন্তু খুব কম ঘুমাই। এবার বাসায় যাই, নিজের পার্সোনাল কাজ থাকে অনেক, তো সেগুলো দেখতে হয়। কিন্তু এটা কেউ বুঝতে চায় না যে আমি ব্যস্ত থাকি। সবাই ভাবে যে আমি মনে হয় সারাদিন, মানে আমার বিশেষ করে আমার বাসার মানুষ ভাবে যে ও মনে হয় ভার্সিটিতে যায়, ক্লাস করে আসে, একদম। কিন্তু আমারও যে কাজ করতে হয় এটি কেউ বুঝে না। ওকে, তো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক আমরা কি পেলাম? পেলাম সঙ্গীত সরকার উত্তর করেছে, তনিমা গোস্বামী উত্তর করেছে ওকে, তো জাকারিয়া পিন্টু। ওকে, তো আমরা কি পেলাম? উত্তর পেলাম আমরা জাকারিয়া পিন্টু। ওকে, ওকে, তো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? আমরা পেয়েছিলাম জাকারিয়া পিন্টু। এবং তোমরা জানো এই যে জাকারিয়া পিন্টু, উনি কিন্তু এই যে 1971 সালের মুক্তিযুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধা যে তহবিল, মুক্তিযুদ্ধ তহবিলে মুক্তিযুদ্ধ তহবিলে 5 লক্ষ টাকা প্রদান করেন, 5 লক্ষ টাকা প্রদান করেন কিন্তু। এবং উনি কিন্তু বাংলাদেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন করেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে প্রথম পতাকা উত্তোলন করেন, জাতীয় পতাকা। আচ্ছা ভাইয়া, ঘুম এসে পড়ছেন না, পড়েছেন না ভাইয়া? একটু পানি খেতে গেছিল। ওকে, একটু পানি খেতে গেছিলাম। আচ্ছা, আমি শিখতে চাই উত্তর করতে, স্যার প্রতিদিন ক্লাস নেবেন? হ্যাঁ, আমি প্রতিদিনই জিকে ক্লাস নিয়ে থাকি, এবং তুমি চাইলে প্রতিদিন ক্লাস করতে পারো। এবং আমাদের যে পেজ আছে, পেজে কিন্তু তুমি লাইক দিয়ে রাখলে কিন্তু, বা ফলো দিয়ে রাখলে কিন্তু ক্লাস নোটিশ গুলো পাওয়া। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাবো যে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে?
এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রামে সম্ভবত এসেছিল। এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রামের বি ইউনিটে সম্ভবত এসেছিল। ওকে, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে? সবাই একটু উত্তর করো। স্নিগ্ধা উত্তর করেছে 10-এর গ। স্নিগ্ধা উত্তর করেছে 10-এর গ। বাকিরা একটু উত্তর করো। বাকিরা একটু উত্তর করো। আর নিশুত উত্তর করেছে 10-এর খ। ওকে, আসনাফ নাইমুল উত্তর করেছে এ। খাদিজা উত্তর করেছে এ, 1 এপ্রিল 2021। আচ্ছা, ওকে, সাদিয়া নিশাত অভি উত্তর করেছে 10 এ। উম্মে রিম উত্তর করেছে ক। আর অর্পিত উত্তর করেছে 1 এপ্রিল 2021। ওকে, তো আমরা একটু দেখে আসি। আমরা একটু দেখে আসি যে সঠিক উত্তর কোনটি। ওকে, তো উত্তর কোনটা হবে? উত্তর হবে 1 এপ্রিল 2021। 1 এপ্রিল 2021। এখানে আলাদাভাবে আর কোনো ইনফরমেশন দেওয়ার কিছুই নেই। এখানে আলাদাভাবে ইনফরমেশন দেওয়ার কিছুই নেই। এটা তারিখটা মনে রাখবে। তারিখটা মনে রাখবে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? কে করে? সবাই একটু দ্রুত উত্তর করো। সবাই একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, এইবার শোনা যাচ্ছে কিনা দেখো তো। এইবার শোনা যাচ্ছে কিনা দেখো তো। আচ্ছা, শুনতে পাই না তো। আচ্ছা, বয়াতে একটু প্রবলেম হয়েছিল। এইবার এইবার ঠিক আছে কিনা একটু জানাও আমাকে। কেউ একজন জানাও যে এইবার ঠিক আছে কিনা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? আশা করি এইবার ঠিক আছে। কেউ একজন আমাকে একটু জানাও যে এইবার ঠিক আছে কিনা। কেউ একটু জানাও এইবার ঠিক আছে কিনা। 11 গ মনে হয় বলেছে তামিম ইকবল। আচ্ছা, নিশুদে না। ওকে, দ্রুত একটু জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। অর্পিতা ধার বলেছে 11 ঘ। আচ্ছা, উম্মে রিমু বলেছে ঠিক আছে। ওকে, বয়াতে একটু সমস্যা হচ্ছিল। তা আমাদের প্রশ্ন কি ছিল যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন? আচ্ছা, আমি শিখতে চাই। এখন তো প্রবলেম হচ্ছে না আপু। আপু না ভাইয়া, আমি সঠিক জানি না। বাট এখন তো সমস্যা হচ্ছে না। সঠিক মানে ক্লিয়ার হয়ে গিয়েছে। তিশা মারিয়া উত্তর দিয়েছে 11 ডি। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, তো উত্তর কোনটা হবে? উত্তর যারা যারা মুশফিকুর রহিম বলেছিলে, যারা যারা মুশফিকুর রহিম বলেছিলে তাদেরই তাদেরটাই ঠিক আছে, তাদেরটা। এবং এই প্রশ্ন কিন্তু খুব বেশি মানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। এগুলো সরাসরি মুখস্থ করতে হবে ভাইয়া পুরা। এখানে ইনফরমেশন দেওয়ার কিছুই নেই। ওকে, তো প্রশ্নটা কি ছিল যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন? মুশফিকুর রহিম। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন যে 21শে পদক প্রবর্তিত হয় কোন সালে? 21শে পদক প্রবর্তিত হয় কোন সালে? খাদিজা ও মুশফিকুর রহিম উত্তর দিয়েছিল। ওকে, খুব ভালো, ধন্যবাদ খাদিজা। 21শে পদক প্রবর্তিত হয় কোন সালে? আজকের শেষ প্রশ্ন, সবার উত্তর দেখতে চাই। সবার উত্তর দেখতে চাই ভাইয়া, পুরো সবার উত্তর দেখতে চাই যে 21শে পদক প্রবর্তিত হয় কোন সালে?
21 পদক প্রবর্তিত হয় কোন সালে? সবার উত্তর দেখতে চাই। ওকে, সবাই 1977 উত্তর করছে। আচ্ছা, কাউসার মাহমুদ এখন 2000 কোন হিসেবে বলছে? কি জন্য কাউসার মাহমুদ 2000 বলছে আমি জানি না। ওকে, তো 21 পদক প্রবর্তিত হয় কবে? সকালে বলছে 1900। আচ্ছা, তিশা মারিয়া উত্তর দিয়েছে সি। আবির হোসাইন 77 বলেছে। তিশা মারিয়া সি বলেছে। একজন 77, কেউ 76, কেউ 77, কেউ 76। দেখা যাক সঠিক উত্তর কোনটা হয়, দেখা যাক। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছিল, আমি আমার চোখে যেটা পড়েছে, অন্য কেউ দিছে কিনা আমি দেখিনি, খেয়াল করিনি। তিশা মারিয়া বলেছিল 1976। ওকে তিশা মারিয়া, ধন্যবাদ। ওকে, এবং তোমরা জানো যে এটা কিন্তু ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিন্তু এই যে 21 পদক দেওয়া হয়, এবং 7 ক্যাটাগরিতে, কত ক্যাটাগরিতে? 7 ক্যাটাগরিতেই কিন্তু 21 পদক দেওয়া হয়। 7 ক্যাটাগরিতে কিন্তু 21 পদক দেওয়া হয়। 7টা ক্যাটাগরি কি কি আমরা একটু দেখি। প্রথমত দেওয়া হয় শিল্প ও সাহিত্য, প্রথমে দেওয়া হয় শিল্প ও সাহিত্য। ওকে, 2 নাম্বার হচ্ছে সংস্কৃতি, 2 নাম্বার হচ্ছে সংস্কৃতি। 3 নাম্বার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি। 4 নাম্বার হচ্ছে শিক্ষা, 4 নাম্বার হচ্ছে শিক্ষা। 5 নাম্বার হচ্ছে সামাজিক কর্মকাণ্ড। সামাজিক কর্মকাণ্ড। 6 নাম্বার হচ্ছে অর্থনীতি। এবং 7 নাম্বার হচ্ছে রাজনীতি। যদিও বাংলাদেশে এখন সেটা নোংরা হয়ে গেছে, যাই হোক। তো 21 পদক প্রবর্তিত হয় কোন সালে? আমরা পেলাম 1976 সালে। এবং এই যে 21 পদক, এই 21 পদকটা কিন্তু 7 ক্যাটাগরিতে দেওয়া হয়। কত ক্যাটাগরিতে 21 পদক দেওয়া হয়? 7 ক্যাটাগরিতে। কি 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 পেলাম আমরা? যে শিল্প ও সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড, অর্থনীতি এবং রাজনীতি। এই 7 ক্যাটাগরিতেই কিন্তু 21 পদক দেওয়া হয়। আচ্ছা, তনিমা গোস্বামী সি বলছে, মানে ওইটাই রাইট। কেন ওইটাই রাইট হবে কেন? আচ্ছা, যাই হোক। তো আজকের শেষ প্রশ্ন ছিল এটি। তো আশা করি আজকের ক্লাসে কিন্তু তোমরা ভাইয়া আপুরা নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছো, এবং আজকে কিন্তু কিছু ইউনিক প্রশ্ন আমি রেখেছিলাম, যেগুলো কিন্তু তোমাদের নিজেদের কাছে কিন্তু খুবই কনফিউজিং লেগেছিল, খুবই কনফিউজড ছিল তোমরা আজকের প্রশ্নগুলোতে। তো আশা করি রেগুলারে এইভাবে তোমাদেরকে আমি ক্লাস নিয়ে যাব, আমার মাধ্যমে চাই যে তোমরা নতুন নতুন কোনো কিছু শিখো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকালে সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ওকে।